ডক্টর ইউনূস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না। আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র ৮-১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক ১০০ লোক পায় না। এই যে তোমাদের সাথে ১০০ লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র ৮-১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2 আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মানে মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারাই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? আমরা যখন এটার সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত কইরে সমালোচনা করলো। তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন, যেই সব ছেলে মেয়েরা তোমরা দেশে আসো, তোমরা দেশে থাকবা, তোমাদেরকে মানুষ ভালোবাসে। ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না, জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তওবা করছে, তোমরা তওবা করবা কার কাছে? এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম। কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত হেফাজত ইসলামপন্থীদের গাইলাইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে। এনসিপি তো গন কেস, এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয়, জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো। কিন্তু সাবধান, দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না। আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, এই সরকারকে মাত্র 3টে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে। ডক্টর ইউনূস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার, আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। বিএনপি বলুক, সেনাবাহিনী বলুক, সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে, সেই দেশ সেনাবাহিনীর থাকবে। সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই, রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না। আপনারা আল্লাহরও আস্তে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার, কারণ আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার, আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা, আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাব কোথায়? আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ কইরে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে, আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। আপনি কি বলেন? আপনি পদত্যাগ করতে পারবেন, আপনাকে পদত্যাগ করা লাগবে।
থাকবে না, আপনারা আমরা বিদায় দিয়ে দিব। 3টে কাজ এবং নির্বাচন সংস্কার, যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, আর কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার একটা কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসব করে মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোশিয়েট করতে হবে, দিল্লির কাছে নেগোশিয়েট করতে হবে। বরং আপনি ইউনূসের হাত শক্তিশালী করেন, জামাত ইসলামী ইউনূসের হাতকে শক্তিশালী করেন। বাংলাদেশের সকল মানুষ এই 3টে কাজের কারণে, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর কোনো কাজ নাই। তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন। যেই কয়জন উপদেষ্টা আছে, প্রত্যেক উপদেষ্টার সামনে, প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সামনে ড্যাশবোর্ড লাগান, কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স। একজন লোকের কোনো নাম নাই, উনি তো সুপার পারফরমেন্স করতেছে, আমাদের রেল উপদেষ্টা যিনি। এবারে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ প্রায় পরিশোধ হয়ে গেছে। তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে, কে বেশি ফেসবুক চালায়, কে বেশি কথা বলে, আর না কে বেশি কাজ করে, এটা জনগণ দেখতে চায়। 9 মাস হয়ে গিয়েছে, কি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিংকের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন, আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো? একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই, আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক, জামাতও চাচ্ছে নির্বাচন হোক, অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক। কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে, আর সেনাপ্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই 1/11 কালো ইতিহাস? 5ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই 9 মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। অনেকের ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে, বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল, তার চাইতে অমুকেও তো ভালো ছিল। আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি। মানে কৌশল দেখেন, আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বানাতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে, কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে। এগুলো বিভ্রান্ত হবেন না। আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন, আমি প্রতিবাদ করেছি, বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, অনেকের কাছে খারাপ হয়েছি। আমাকে বলেছেন তুমি বেশি বোঝো, এটাই সঠিক। এটা কখনোই সঠিক নয়। এ জাতির নায়ক লাগবে, গায়ক লাগবে, শিল্পী লাগবে, সাহিত্যিক লাগবে, সাংবাদিক লাগবে, আলেম লাগবে, কারি লাগবে, মুয়াজ্জিন লাগবে। দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। তুমি একজন ব্যক্তি বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য তৈরি করা
বিভেদ সৃষ্টি করা, বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা, অবিশ্বাস তৈরি করা, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা আমাদের দেশের জন্য কখনোই কল্যাণকর নয়। বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে, যা কিছু আসে মুখে সব বলে দাও। আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ না কেউ বলছে তা গ্রহণ করে নাও। কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো, এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না। বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই, বাংলাদেশ না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নিজ গায়ে হাত দিয়ে বলতে পারবে না যে তিনি নিষ্পাপ, তিনি রাজনীতিতে চরম মাত্রার একজন বিশ্বস্ত, এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ নেই। এই কথা কেউ বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না। অ্যাকসেপ্ট প্রফেট ছিলেন যারা, হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারতেন। হোক সে ইসলামিক, হোক সে ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর। তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না, আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার? আমি একটি কথা সবার আগে বলতে চাই, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আপনার হাতে এখন অপশন থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না, তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে? নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির, না হয় জামাত ইসলামের, না হয় নতুন ছাত্রদের গড়ে ওঠা সংগঠনের, না হয় অন্য কোনো আরও পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরও ছোট বড় পার্টি আছে। এই যে কেউ তো আসতে হবে। আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন, তার বিরুদ্ধে এমন কিছু বিষোদ্গার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন, তখন আপনি আনবেন কাকে? আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি। বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে ভরা মানুষ, আমরা যারা অল্পতে ভুল করি, ছোটতে ভুল করি, বড়তে ভুল করি, রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি, এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতে, আর এক বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করতে। আজকে যে লোক বিএনপির বিরুদ্ধে ভিডিও করছেন, কালকে আর একজনে জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন, আবার রোটেট করে। আবার ওই লোকই একসময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন, ওনাকে বলছে তুমি এখন বিএনপির বিরুদ্ধে ভিডিও করো। আর একজনের মাঝখানে বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন। এবং এভাবে করে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, সেনাপ্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষানোর মতো কোনো অপশন তাদের হাতে নেই। আপনি যখন বলছেন আমি খারাপ, হু ইজ বেস্ট? অপশন তো আপনাকে দিতে হবে। আপনি কি তাহলে হু ইজ বেস্ট তার মানে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সেই আওয়ামী লীগ কি টেনে আনতে হচ্ছে? তো আনছেন কাকে আপনি? আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম, এই বিএনপি, এই ইসলামী আন্দোলন, এদের বিকল্প কেউ নেই। এদের মধ্য থেকেই জনগণ চয়েস করবে কে ভালো আর কে মন্দ, তাদেরকে আমাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে। আমরা রাজনৈতিক অঙ্গনে চরিত্র হনন করছি, ডাইরেক্ট টার্গেট নিয়ে নিয়ে তারপরে তাদের বিরুদ্ধে সিরিজ আকারে আমরা কথা বলছি। আমি শুরুতেও বলেছিলাম, যখন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করা হয়, আমি আজও বলছি, সেনাবাহিনীকে, সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করলে জাতির সাথে গাদ্দারি করা হবে, কোনো সন্দেহ নাই। এই মানুষগুলো আপনার মতো আমার মতো আমার স্বভাবে কথা বলবে না। তারা যা যতটুকু যেখানে প্রয়োজন ছিল আমাদের জন্য করেছেন। আজও বলছি, গত 9 মাসে তো অনেকেই আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, আজকে রাতে
কু হয়ে যাবে, কালকে সকালে এটা হবে। আচ্ছা ভাই, একটু জিজ্ঞেস করি তো, 9 মাস হয়ে গিয়েছে, কু কি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, অমুককে কেন আনলেন, অমুককে কেমন আনলেন, ভিডিও লিংক তৈরি করে ফেললেন। মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না? কই আপনার ভিডিও লিংক? কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি? এগুলো, এই রাজনীতিবিদদের চরিত্র হননটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয়। এই জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে। হতে পারে জামাতের অনেক অ্যাক্টিভিটিস আপনার আমার পছন্দ নাও হতে পারে, কোনো সমস্যা নাই। জনগণ সিদ্ধান্ত নেবে যে জামাত ইসলাম এই জায়গাটায় খারাপ, তাদের এই জায়গাটার কারণে আমরা ভোট দিব না। কিন্তু সিরিজ আকারে যখন টার্গেট নিয়ে কাউকে আপনি হেনস্থা করেন, আর মানে হচ্ছে আপনি এই লোকের অপশনে বি কে আছে বলেন, আপনি তাকে ধ্বংস করে দিলেন। কাকে আনতে চাচ্ছেন তাহলে বলেন? ঠিক একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল 16টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভুল হতেই পারে, জাতীয়তাবাদী দলের সবাই কি বলেছে নাকি যে আমি ওই শেখ হাসিনার মতো যে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবো? বলেছে নাকি যে তাহাজ্জুদ গুজারি? বলেছে নাকি যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে? তারা তাদের দর্শন নিয়ে, চিন্তা নিয়ে দেশের জন্য লড়াই করছেন। পলিটিক্সে অনেক কিছুই কৌশল অবলম্বন করে যে যার মতো করে তার পক্ষে নিয়ে কথা বলতে চায়, মানুষ তৈরি করতে চায়, সেটা তার কৌশল। তার জায়গাগুলোতে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কিন্তু আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ। না, আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই। আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই। অতএব এই কাজগুলো যারা করেন তারা রাজনীতিকে ধ্বংস করতে চান এবং তারা বিশেষ এজেন্ট হিসাবে এজেন্ডা বাস্তবায়নের কাজেই নেমে যান। আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টগুলোর মধ্যে এক এক সময় এক একজনকে তুলোধনা করা হতো। আমি এক সময় খেয়াল করেছি গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, সে নূরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ষড়যন্ত্র করেছিল। কই, নূর তো রাজনীতিতে টিকে আছে, হোক সে ছোট্ট, হোক সে আপনার কাছে অপছন্দনীয়, কিন্তু একজন রাজনীতিবিদকে একেবারে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো সফল হয়নি। কত বললেন বেন্দি সাফাদি, বেন্দি সাফাদি, কই সাফাদি তো আর এখন নাই। এই সাফাদি হচ্ছে আওয়ামী লীগের সৃষ্ট একটি বিশেষ নাম। ওই নামের উপর ভিত্তি করে পরিকল্পিত উপায়ে বাংলাদেশের বিএনপিকে, জামাতকে, ওই ছোট দলগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের লিঙ্ক আপ করে দিয়ে তারপরে এগুলো বিক্রি করে করে আওয়ামী লীগ অপসংস্কৃতি করেছে। আপনারা সেই জোয়ারই গা ভাসিয়েছিলেন। আজকে যখন বাংলাদেশে অনেকে প্রশ্ন তোলে সেনাবাহিনীর কি অধিকার আছে ভোটের কবে ভোট হবে সেইটা জানার, বাপরে বাপ, আপনি মনে হয় এমন একটা জান্নাতি দেশে বসবাস করছেন, আপনার চোখে মুখে কিছু দেখেন না। গত 16টি বছর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একজন এসআই পর্যন্ত, একজন পুলিশের কনস্টেবল পর্যন্ত, একজন বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিত, রাজনীতিতে নাক গলাতো, বিভিন্ন জায়গায় অপসংস্কৃতি করত। চোখে আপনার বাধে নাই? আর 5ই আগস্টে যে মানুষটি আমাদের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, একটি বাহিনী, তিনি বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করছে, তারা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে চোখের সামনে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলো অনুধাবন করে তিনি কি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে পারেন না? তিনি কি বলতে পারেন না যে আপনার এই দেশে আগামী ডিসেম্বরের মধ্যে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত? এটা কি তার জন্য অনেক অতিরিক্ত মহাপাপ হয়ে গিয়েছে? এই যে যারা এই অসংলগ্ন কথা বলেন, বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক, জামাতও চাচ্ছে নির্বাচন হোক, অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক। কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে, কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে,
আর সেনাপ্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই ১/১১ কালো ইতিহাস? ৫ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধনা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই ৯ মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। তারা চাইলে মানুষের উপরে অন্যায় করতে পারতো, তারা চাইলে মানুষের উপরে জুলুম করতে পারতো, তাদের কাছে আইন থাকা সত্ত্বেও তারা কখনো কারো উপরে জুলুম অত্যাচার অতিরঞ্জিত কোনো আচরণ করে নাই। এখনো রাস্তাঘাটে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে তারপরে কাজ করে যাচ্ছে। তাদের চরিত্র হনন করার মধ্য দিয়ে আপনি কি প্রতিষ্ঠিত করতে চান বলেন আমাকে? আমি সেই ৯ মাস আগ থেকে শুনছি কু হয়, শেষ হয়ে যায়, আজও হয়নি। আমি ৯ মাস আগ থেকে শুনছি ইনুস সাহেব থাকবে না, চলে যাবে, পালিয়ে যাবে, আজও তিনিই আছেন। আমরা ৯ মাস আগ থেকে শুনছি এটা হবে না, সেটা হবে না। এই মানুষগুলো একটা সময় বাংলাদেশের গত ২৪-এর নির্বাচনের আগে প্রতিদিন বলতো শেখ হাসিনা কালকে চলেই যাবে, কোনো সন্দেহ নাই, নির্বাচন হবেই না, হতেই পারে না। যেই নির্বাচন হয়ে গেল ইউটার্ন নিয়ে নিলেন। ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো তখন অনেকেই, সারা বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার আন্দোলনকে স্বাগত জানালো। কেউ কেউ ভিডিও বানানো শুরু করলেন এটা হাসিনার ষড়যন্ত্র। ঠিক যেই ছাত্র জনতা বিজয় অর্জন করলো তখন আবার ভোল পাল্টিয়ে এ বিজয় আমাদের হয়ে গেল। কি কাজে লেগেছে বলেন? এমন কোন ভিডিওটি, বক্তব্যটি জাতির জন্য এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে গত ৯ মাসে বলেছেন কিন্তু একেবারে পূরণ হয়েছে? বলেন, একটা দেখান, উদাহরণ দেখান পারলে। নাই তো শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে ঐক্য বিনষ্ট করার এই অপচেষ্টা আমার দেশের জন্য কোনোদিন মঙ্গলকর হবে না। আমার এই বক্তব্য অনেকের ভালো লাগবে না, আজ লাগবে না, 10 বছর পরে হলেও স্মরণ করবেন। কারণ আমি প্রগতির এই চিন্তা চেতনা দেখে চোখের সামনে গা ভাসিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করি না। ছাত্র জনতার বিজয়ের পরে আমরা বানালাম উপদেষ্টা পরিষদ। ভালো হোক মন্দ হোক, সকাল সন্ধ্যা টার্গেট নিয়ে নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বললাম। লাভ হলো কি? আমাদের অনৈক্য শুরু হয়েছে। আমরা যখন একটা জায়গায় জাতিকে একটি মেসেজ দিতে ব্যর্থ হই, অনৈক্য তৈরি করি, তখন সেই দেশ আপনি ভালোভাবে চলতে পারে না। আজ এই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, এদের সকলের মধ্যে একটা লিঙ্ক আপ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। এদেরকে যদি আমি বিতর্কিত করি, সকাল সন্ধ্যা তাদেরকে নিয়ে বিষোদ্গার করি, তাহলে এই বাংলাদেশে কে আসবে বলেন? এমনিই বাংলাদেশ এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে বিরাজ করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আমির কি ইউটিউবের কোনো একজন ব্যক্তি, নাকি আমার আমির বা আমার দলের সভাপতি আমার দলের রাজনীতিবিদ? রাজনীতিবিদের ভুল আছে, কিন্তু সেই ভুলগুলো ধরার নামে তাদেরকে চরমভাবে বিষোদ্গার করার মধ্য দিয়ে সেটার দিয়ে কোনোদিন কল্যাণকর কিছু আসবে না, হবে না, হচ্ছে না। চোখের সামনে আপনি নিজে অপরাধী, আপনি নিজে যেটার বিরুদ্ধে কথা বলেন সেই কাজ নিজে করার পরে যদি কাউকে দোষারোপ করতে চান, তাহলে আপনি তো সেই জায়গায় ভালো মানুষের পরিচয় দিলেন। আমার এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে, আমি চাই এদেশের রাজনীতিবিদরা টিকে থাকুক, হোক আমার ভিন্ন মতের মানুষ। আমি চাই এদেশের বাহিনীগুলো টিকে থাকুক, হোক আমার ভিন্ন আদর্শের মানুষ। কিন্তু তাদেরকে আপনি তুলোধনা করে রাষ্ট্রের কাঠামোর মধ্যেই রাখবেন না, এটা হতে পারে না। এদেশে তাদের অধিকার আছে। জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে আমরা হাহাকার করতেছিলাম, সকাল 11টা পর্যন্ত কারো কোনো মুখে পাওয়ার ছিল না। পাওয়ার আসলো কোত্থেকে? যখন সেনাবাহিনী আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আর আজকে গলগল করে সেনাবাহিনীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছি, একটা বিবেক কাজ করে না। আমার এই কঠোর কথাগুলোর মধ্য দিয়ে আমার কারোর সাথে কোনো লিঙ্ক আপ নাই। জিন্দেগিতে কোনোদিন সেনাপ্রধানের সাথে আমার দেখাও হয় নাই, আর জীবনে হবে কিনা আমি জানিও না, বা উনি আদৌ আমার এই ভিডিও দেখে কিনা তাও আমার ধারণায় নাই। আমি শুধু দেশের স্বার্থে বাহিনীগুলো, দেশপ্রেমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ রাখতেই এই কথাগুলো কঠোর ভাষায় বলি। কারণ এর চেয়েও কঠোর বলা উচিত। বলি না কেন জানেন? আপনারা ভুল বুঝবেন।
আপনাদের মনে হবে যেন এগুলো শিখানো কোনো কথা, অথচ যার কথার খপ্পরে পড়েছেন তারাই যে ভিনদেশি কোনো কারো না কারো দালাল হয়ে, কারো না কারো এজেন্ট হয়ে আপনাকে আমাকে ভুল পথে নিচ্ছে, এই অবস্থানটা আপনি জানেন না। আপনি নিশ্চিত থাকেন যে কোনো একটি গোলযোগ সৃষ্টি হয়ে রাষ্ট্রের মধ্যে সমস্যা তৈরি হলে আমি ক্ষতিগ্রস্ত হব। আপনি কি মনে করেন ইউনূস সাহেব পদত্যাগ করলে এই দেশ খুব ভালো চলবে? আপনি কি মনে করেন সেনাপ্রধানকে বাদ দিয়ে দিলে এই দেশ খুব ভালো চলবে? না, বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস হবে। এই মুহূর্তে যেভাবে যে কাঠামো আছে সেই কাঠামোতেই আপনাকে পথ চলতে হবে। এতই যদি খারাপ হয় তারা, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলেন, কই বিএনপি কি কারো পদত্যাগ চেয়েছে? জামাত ইসলাম সেই সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছে? চাইনি। বিবেককে প্রশ্ন করুন, তারা কেন চায়নি? যদি তারাই না চেয়ে থাকে, আমি কোন হনুরে যে আপনি চেয়ে দিলাম আর বাংলাদেশকে সুন্দর গঠন করে ফেললাম? এগুলো হচ্ছে ফাইজলামি ছাড়া আর কিছুই নয়। এগুলো জাতির সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়। ওনাদের পদত্যাগ করার প্রয়োজনীয়তা অনুভব করলে রাজনৈতিক দলগুলোই সবার আগে করবে। অতএব রাজনীতিবিদদেরকে টিকিয়ে রাখতে হবে। আরে আমি যা ইচ্ছে তাই বললাম, কিন্তু দেশ চালাবে কে? এই রাজনীতিবিদরাই চালাবে। আমি যা ইচ্ছা তাই বললাম, এ দেশটাকে আগামীর ক্ষমতায় আসবে কে? তারাই আসবে। অনেকের ভিডিও এমনও দেখি, মন খারাপ করতে করতে, বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল, তার চাইতে অমুকেও তো ভালো ছিল। আমি একবার দেখলাম নূরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন, তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি। মানে কৌশল দেখেন, আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে বানাতে গিয়ে কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগকে, কৌশলে প্রমোট করছে আওয়ামী লীগের সমালোচকদেরকে। এগুলো বিভ্রান্ত হবেন না। আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন, আমি প্রতিবাদ করেছি, বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, অনেকের কাছে খারাপ হয়েছি। আমাকে বলেছেন তুমি বেশি বোঝো, এটাই সঠিক। এটা কখনোই সঠিক নয়। এ জাতির নায়ক লাগবে, গায়ক লাগবে, শিল্পী লাগবে, সাহিত্যিক লাগবে, সাংবাদিক লাগবে, আলেম লাগবে, কারি লাগবে, মুয়াজ্জিন লাগবে। দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। তুমি একজন ব্যক্তিই বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে প্রত্যেকের তুলনা করার জন্য বসে থাকবা, এটা কোনো কাজ নয়। আবার নিজেকে জাহের করার জন্য মাঝে মাঝে আমরা বলি আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। এটার নাম বিরোধী দল, যে বাংলাদেশের সমগ্র দলগুলোকে নস্যাৎ করে দিয়ে তারপরে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় নেমেছেন। আমি আপনাকেই বলি, জনগণের কাছে অপশন কি সেটা জানিয়ে দিতে হবে। আমাদের অপশন এখন আর কিছু নাই। এই অপশন এই বিএনপি, অপশন এই জামাত, অপশন এই ইসলামী আন্দোলন, অপশন এই গণ অধিকার, অপশন এই ছাত্রদের দল, এরাই আমাদের। এদেরকে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে। অপশন আমাদের এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, এদেরকে নিয়েই দেশ চলতে হবে। অনেকে মুখস্থ বলে ফেলেন, এই হয় না সেই হয় না। আমিও বলি অনেক ক্ষেত্রে বিরক্ত হলে অনেক কথা বলতে হয়, কিন্তু ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।